বেশ ছিলাম। আপিসের সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন। সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতেছিলেন। আমার পিতৃমাতৃ কুলে আর কেহ ছিল না। উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল। খাসা ছিলাম। প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে 1.5টি করিয়া সন্তান প্রসব করিয়া 4 বৎসরেই আমাকে 6টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন। মাঝে 2বার যমজ হয় এবং বিধ প্রজাবৃত্তি সত্ত্বেও কোনো অভাব ছিল না। হঠাৎ কিন্তু বেকুব বনিয়া গেলাম। 5ম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন। এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না, বোঝা গেল। কারণ তিনি মারাই গেলেন। তিনি তাহার পিত্রালয় শান্তিপুরে ছিলেন। যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়ই অনেককাল স্বর্গীয় হইয়াছেন, কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত। বিনোদ লিখিতেছে, হঠাৎ একম্পসিয়া হইয়া দিদি 3-4 ঘন্টার মধ্যেই মারা গেলেন। আপনাকে খবর দেওয়ার সময় ছিল না। কিডনি খারাপ ছিল। শেষদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়েছেন। তাহার চিঠি বোধহয় পাইয়াছেন। পাইলাম তো। তিনি লিখিতেছেন, কি করিবে বলো ভাই, সবই অদৃষ্ট। তোমার ছেলে মেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক। আমি তো বাঁঝা মানুষ, আমার কোনো অসুবিধা হইবে না। ছেলেরা ভালোই আছে, কোনো ভাবনা করিও না। ইতি। কিংকর্তব্য বিমূঢ় হইয়া ছুটির দরখাস্ত করিলাম। কপাল গুণে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন। ছুটি সুতরাং মঞ্জুর হইল না। 2 মাস পরে সম্বলপুর বাসিনী শালিকার আরেকখানি পত্র পাইলাম। তিনি অন্য নানা কথার পর লিখিতেছেন, প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল। সে গেছে, বেশ গেছে। জাজ্জল্যমান স্বামী, ছেলে পুলে সব রেখে গেছে। কিন্তু তোমার তো তা বলে সংসারটা ছাড়খাড় করা ভালো দেখায় না, উচিত নয়। আমার কথা শোনো, আবার বিয়ে করো তুমি। এখানে একটি বেশ ডাগর ডোগর মেয়ে আছে। যদি তোমার ইচ্ছে হয় বলো, সম্বন্ধ করি। আমার তো মেয়েটিকে বেশ পছন্দ, তোমার নিশ্চয়ই পছন্দ হবে। ইত্যাকার নানা রূপ কথা। 7 দিন ভাবিয়া হঠাৎ 1 টিন চা ও 5 টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম, তাহা মোটেই অসাধারণ নয়। শেষ দিকে যে পত্র দিলাম, তাহা অংশত এইরূপ। বিয়ে করতে আর ইচ্ছে হয় না। প্রভার কথা সর্বদাই মনে পড়ে। কিন্তু দেখো সৃষ্টি, আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে তো সংসার বসেনি। সে আপনার চালে ঠিক চলছে ও চলবে। সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয়, এটা ঠিকই। তাছাড়া দেখো, আমরা মা ফলেশু কদাচ দেশের লোক। আর তোমরাও যখন বলছো, তখন আর একবার সংসারটা বজায় রাখবার চেষ্টা করাই উচিত বোধ হয়। দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ। তোমার পছন্দ হয়েছে তো? ক্রমশ বিবাহের দিন স্থির হইল। সম্বলপুরেই বিবাহ। শেষদি বুদ্ধিমতী লিখিয়াছেন, ছেলেদের লাহোরে বরদের কাছে পাঠিয়ে দিলাম। বাপের বিয়ে দেখতে নেই যে। স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেকের ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম। একাই। এই বিয়ের কথা কাউকে বলিতে আছে? কি ভাবিয়া গোফটা কামাইয়া ফেলিলাম। একই কালো মোটা চেহারা, তার উপর কাঁচা পাকা এক ঝুড়ি গোফ। বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন বাঁধো বাঁধো ঠেকিতে লাগিল। বিবাহ বাসর।
ওই অবগুণ্ঠিতা চেলি পড়া মেয়েটি আমার আবার সঙ্গিনী হইতে চলিয়াছে। প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম, সে কোথায় চলিয়া গেল। আজ আবার আরেকজন আসিয়াছে, ইহার কিডনি কেমন কে জানে। নানা রূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল। প্রভার মুখ বারবার মনে পড়ে। ছেলেগুলো না জানি এখন কি করিতেছে। মৃত্যুর পরও কি আত্মা সত্যি থাকে? এ মেয়েটি বেশ বড় সড়ো দেখিতেছি, কিন্তু ভারী জড় সড়ো হইয়া বসিয়া আছে, একেবারে মাথা নিচু করিয়া। আচ্ছা, প্রভার আত্মার যদি... ঘৃণামি ঘৃণামি। যন্ত্রচালিত পদ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল। শুভ দৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘুমটা খুলিল না। সেজদি বলিলেন, ভারী লাজুক। বাসর ঘরেও শুনিলাম, ভারী লাজুক। আপাত মস্তক মরিয়া পাশ ফিরিয়া শুইল। আমিও ঘুমাইলাম। সেজদির লোক জমিতে দেন নাই। তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহ, কে আমোদ প্রমোদ করিতে চায়? মেয়েটির আপন বলিতে কেহ ছিল না, পরের বাড়িতে মানুষ। সেজদির বাড়িতেই বিবাহ, বলিতে গেলে সেজদি কন্যাকর্তা। সুতরাং বিবাহ উৎসব জমে নাই। জমিল ফুলশয্যার রাত্রে। বুকে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি, আমার 6টি সন্তান ও আরো এক নবজাতক শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া। স্বপ্ন দেখিতেছি নাকি? প্রভা কহিল, ছি ছি, সেজদিরই জিত হলো। তার মানে? মানে আবার কি? এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল। অপরাধের মধ্যে সেজদিকে বলেছিলাম যে আমি মরলে ওর ভারী কষ্ট হবে। সেজদি বললে হাতি হবে, 3 মাস যেতে না যেতে ফের বিয়ে করবে। আমি বললাম কখনো নয়। তারপর বাজি রেখে সেজদি আর বিনোদ মিলে এই ষড়যন্ত্র। আমি শান্তিপুরেই ছিলাম, আজ এই সন্ধেবেলা এসেছি। এসে দেখি সেজদিরই জিত। পাড়ার মানকি ছোড়াকে কোণে সাজিয়ে সেজদি বাজি জিতেছে। 100টি টাকা দাও এখন। ছি ছি, কি তোমরা অমন গোফটা কি বলে কামালে? আমার অবস্থা অবর্ণনীয়। পরদিন প্রভাতে সেজদের পাওনা চুকাইয়া দিয়াছি, এখন গোফটা উঠিলে যে বাঁচি। কুসুমকলির ব্যাকস্টেজে আজ পাঠ করলাম একটি মজার গল্প। সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম বনফুল, পেশাগত জীবনে তিনি ছিলেন চিকিৎসক। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে সাহিত্য জগতে প্রবেশ বনফুলের। আজ পড়লাম বনফুলের লেখা ছোট গল্প অদ্বিতীয়া। বনফুল ছোট গল্পের জাদুকর। আজ তেমনই এক হাসির মজার জাদু নিয়ে কুসুমকলির ব্যাকস্টেজ সেজে উঠল। আজকের গল্প ছিল সাহিত্যিক বনফুলের লেখা অদ্বিতীয়া। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি শুনতে কেমন লাগলো আমাকে মন্তব্য করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার পরের শুক্রবার। আজ তাহলে আসি।